আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দিল্লি কি ঢাকাকে বিশ্বাস করতে পারছে না? ভারতের বহুপাক্ষিক সামরিক মহড়ায় বাংলাদেশ নেই কেন? টাইমস অফ ইন্ডিয়ার খবর বলছে যে আগামী 18 থেকে 31 মে ভারতীয় সেনাবাহিনীর ব্যবস্থাপনায় এশিয়ার 11টি দেশের সামরিক মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই তালিকা পর্যালোচনা করে দেখা যাচ্ছে সেখানে ঢাকার কোনো অস্তিত্ব নেই। একই সাথে ঢাকার ভ্রাতৃপ্রতিম ইসলামাবাদও এখানে নেই। ইসলামাবাদ স্বাভাবিকভাবেই থাকবার কথা নয়, কিন্তু আমরা এই যে বাংলাদেশে নির্বাচন হয়ে গেল, নির্বাচন পরবর্তী সময়ে ঢাকার সাথে দিল্লির একটা সম্পর্ক উন্নয়নের ভাবসাব দেখছিলাম। দিল্লি কিন্তু এগিয়ে আসছিল বা এগিয়ে আসছে, কিন্তু বাংলাদেশের নেচার ইউনূসের সাথে সাথে ইউনূসের ধারাবাহিকতায় যে সরকারটি এসছে সেই সরকারের নেচার কিন্তু পরিবর্তন হয়নি। ভারত ঘেঁষা না হয়ে, ভারত ঘেঁষাটা যৌক্তিক, আপনার হতেই হবে, এর বিকল্প কোনো উপায় নেই। আমি বারবার এই কথাগুলো বলি। আপনি চারপাশ দিয়ে ভারত ঘিরে রাখবেন, চারপাশ থেকে একটা প্রতিবেশী রাখবেন, আপনি তাকে উপেক্ষা করবেন, সেই প্রতিবেশীকে টপকিয়ে তার উপর দিয়ে চলে যাবেন পাকিস্তানে, পাকিস্তান গিয়ে পীড়িত করবেন, তা তো হতে পারে না। বাংলাদেশের বর্তমান সরকারও নানাভাবে সামরিক বেসামরিক বিভিন্ন ভাবে, আগে ইউনূসের সময় বেশ খানিকটা একদম ওপেন ছিল, প্রকাশ্য ছিল, কিন্তু এখনো চলছে সেটা খানিকটা গোপন, কিন্তু গোপন করতে চাইলেও গোপন থাকছে না। তারেক রহমান সরকারও পাকিস্তান প্রেরিত করছে, যার কারণে ভারতের এই বহুপাক্ষিক কনসোর্টিয়াম সামরিক মহড়ায় বাংলাদেশের অস্তিত্ব সেখানে খুঁজে পাওয়া যায়নি। আসলে কি ঘটছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে, আমরা সেটি একটু বুঝবার চেষ্টা করব এই মুহূর্তে। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতে এখন বড়সড় তোলপাড় শুরু হয়ে গেছে। প্রথমবারের মতো ভারত আয়োজন করছে এক বিশাল বহুপাক্ষিক সামরিক মহড়া, যার নাম দেওয়া হয়েছে প্রগতি। প্রায় 1 ডজন দেশ এই মহড়ায় অংশ নিতে যাচ্ছে, কিন্তু বিস্ফোরক বিষয় হলো ভারতের অন্যতম ঘনিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশের নাম এই তালিকায় খুঁজে পাওয়া যায়নি। কেন 11টি দেশের তালিকায় নেই ঢাকা? এটিকে ভারতের আঞ্চলিক প্রতিরক্ষা কূটনীতিতে কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত? ভারত প্রথমবারের মতো দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় 1 ডজন দেশ নিয়ে এই বহুপাক্ষিক সামরিক মহড়া করতে যাচ্ছে। মহড়াটির সময়সীমা নির্ধারিত হয়েছে, আমি আগেই বললাম, 18 থেকে আগামী 31 মে পর্যন্ত। দীর্ঘ 13 দিনের এই মহড়া সরাসরি তত্ত্বাবধান করবে ভারতীয় সেনাবাহিনী। এখন প্রশ্ন হলো, এই প্রগতি মহড়াটি কোথায় হবে? এটি অনুষ্ঠিত হবে মেঘালয়ের উমরহিতে অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে। এটি এমন এক জায়গা যেখানে সাধারণত বিদেশি সেনাদের সঙ্গে যৌথ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ভারতীয় সেনাবাহিনীর অতিরিক্ত জনসংযোগ পরিদপ্তর বা এডিজিপিআই স্পষ্ট করেছে যে এই মহড়ার মূল লক্ষ্য হলো অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা, যৌথ অপারেশনের সক্ষমতা বাড়ানো এবং পারস্পরিক আস্থা নির্মাণ করা। আশ্চর্যের বিষয় হলো, এশিয়ার 11টি দেশ এই মহড়ায় আমন্ত্রণ পেলেও তালিকায় বাংলাদেশের নাম নেই। হ্যাঁ, প্রতিবেশী ঢাকাকে বাদ দিয়েই এই আঞ্চলিক সামরিক তৎপরতা চালাচ্ছে নয়াদিল্লি। এখন জনমনে প্রশ্ন উঠছে, এটি কি কোনো উদ্বেগের ইঙ্গিত? যেখানে দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু মনে করা হয় বাংলাদেশকে। আমি এর সাথে একটা কথা বলতে চাই, মনে করা হতো 2 বছর আগে, মনে করা হতো, কিন্তু গত 2 বছর বা 1.5 বছর ইউনূসের শাসন আমলে একটা ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে ভারত গেছে, এবং এখনো কিন্তু সেটি শেষ হয়নি। আর যার কারণে সেখানে মিয়ানমার, নেপাল, মালদ্বীপ বা শ্রীলঙ্কার মতো দেশগুলো আমন্ত্রণ পেলেও বাংলাদেশের অনুপস্থিতি অনেক বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। টাইমস অফ ইন্ডিয়ার মতে ভারত তার আঞ্চলিক প্রতিরক্ষা কূটনীতিতে একটি নতুন মাত্রা যোগ করতে চায়, কিন্তু ঢাকাকে ছাড়া এই মাত্রা কতটা পূর্ণতা পাবে তা নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে বিশ্লেষণ চলছে।
চলুন আমরা একটু তালিকাটা দেখে নিই যে কারা থাকছে এই মহড়ায়। ভারতের আমন্ত্রণে সাড়া দিয়ে অংশ নিচ্ছে লাওস, মিয়ানমার, সিসিলি, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ভুটান। সেনাবাহিনীর এক্স হ্যান্ডেলের তথ্য অনুযায়ী মহড়াটির মূল ফোকাস বা কেন্দ্রবিন্দু থাকবে সন্ত্রাস বিরোধী অভিযান এবং বিদ্রোহ দমন অভিযান। এছাড়া ভারতের প্রতিরক্ষা কূটনীতির অংশ হিসেবে আঞ্চলিক সেনাবাহিনীগুলোর সঙ্গে সক্ষমতা উন্নয়ন এবং একটি সমন্বিত অপারেশনাল কাঠামো তৈরি করাই এর প্রধান উদ্দেশ্য। অর্থাৎ ভারত চাইছে তার প্রতিবেশী এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো যেন বিপদে একে অপরের সামরিক কৌশল বুঝতে পারে এবং একযোগে কাজ করতে পারে। এই সামরিক মহড়ার পাশাপাশি 2 দিনের একটি প্রতিরক্ষা শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এখানে ভারত তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি বিশ্ব মঞ্চে প্রদর্শন করবে। অর্থাৎ ভারত শুধু সামরিক শক্তিই দেখাচ্ছে না, বরং তারা যে এখন অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চায়, এটি তারই একটি বড় বিজ্ঞাপন। সামরিক বিশেষজ্ঞদের মতে প্রগতি শুধু সাধারণ কোনো মহড়া নয়, এটি ভারতের বৃহত্তম আঞ্চলিক নিরাপত্তা কৌশলের একটি অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে ভারত মহাসাগরীয় অঞ্চল এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে নিরাপত্তা বজায় রাখতে দিল্লি এখন একক নয়, বরং বহুপাক্ষিক কাঠামোর দিকে ঝুঁকছে। এই উদ্যোগ আসলে ভারতের ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষারই প্রতিফলন। প্রগতি মহড়া দিয়ে ভারত একদিকে যেমন তার আঞ্চলিক প্রভাব জাহির করছে, অন্যদিকে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। কেন বাংলাদেশকে রাখা হলো না? এটি কি কৌশলগত কোনো গ্যাপ, নাকি স্রেফ একটি সামরিক সিদ্ধান্ত? সময় হয়তো এর উত্তর দেবে। আমি প্রথমেই যে কথাগুলো বলছিলাম যে ভারত আসলে সত্যিকার অর্থে বা দিল্লি আসলে সত্যিকার অর্থে এখনো ঢাকাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, যার কারণে ইউনূসের আমলে যে অবিশ্বাসের একটা দেয়াল তৈরি হয়েছে, সেই ধারাবাহিকতা এখনো আছে। বিশেষ করে ইউনূসের ধারাবাহিকতায় এই যে নয়া সরকার, তারেক রহমান সরকার এখনো ভেতরে ভেতরে পাকিস্তান প্রীতি চালাচ্ছে, এটি হয়তো কারণ হতে পারে। এবং এই কারণটা যদি স্থায়ী হয়ে যায়, তাহলে এই মুহূর্তে যে সম্পর্কের খানিকটা উন্নয়নও দেখা যাচ্ছে, সেটাও কিন্তু অবনতি হতে সময় লাগবে না। এবং অবনতি করে তারেক রহমান সরকার কিভাবে কতদূর এগোতে পারে, সেটি একটি দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমেরিকা আসলে এই মুহূর্তে বাংলাদেশের কাছে কি চাচ্ছে? বর্তমান তারেক রহমান সাহেবের যে সরকার, এই সরকারের সঙ্গে আমেরিকার সম্পর্ক কেমন? আমেরিকা আমাদেরকে যে একটা কূটনীতির জালে আবদ্ধ করে ফেলেছে এবং আমরা যে আমেরিকার খপ্পরে পড়ে গেছি। ইটস এ হোল, আমেরিকার একটা গর্ত। হোল বললে ভুল হবে, ব্ল্যাক হোল। এবং এই ব্ল্যাক হোলের মধ্যে একবার যারা পড়েছে, যারা আমেরিকার এই যাকে বলা হয় ট্যাবলেট খেয়েছে, তাদের পরিণতি 2 ধরনের হয়। যদি আপনি মিডল ইস্টের সেই সংযুক্ত আরব আমিরাত হন, ওমান হন, কাতার হন, সৌদি আরব হন, তখন আমেরিকার ম্যাজিক বা আমেরিকার যে দৃষ্টিভঙ্গি একভাবে কাজ করবে। কিন্তু আপনি যদি আমেরিকার কূটচালের মধ্যে পড়েন, তাহলে আজকে আফ্রিকার, উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, পশ্চিম আফ্রিকা এবং সাব সাহারা অঞ্চল সহ ইউক্রেন, এ সকল এলাকার অবস্থা যা হয়েছে, পূর্ব ইউরোপের যা অবস্থা হয়েছে, আমাদের অবস্থাও ঠিক একই হবে। এটা সোজা বাংলা কথা। আর হোল আর ব্ল্যাক হোল, অন্ধকার একটা গুহা, সেটা ব্ল্যাক হোল নয়। ব্ল্যাক হোল বলতে মহাকাশে এরকম একটা প্রযুক্তি বোঝায়, এরকম একটা পরিবেশ বোঝায়, এরকম একটা ঘূর্ণিপাক বোঝায় যে ওর মধ্যে যদি কেউ পড়ে, সেটা চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, গ্যালাক্সি, আমাদের এই পৃথিবীর মতো লক্ষ লক্ষ পৃথিবী, যদি
ওই ব্ল্যাক হোলের ওই অবস্থার মধ্যে পড়ে এই লক্ষ লক্ষ পৃথিবীর মতো গ্রহগুলো ও গিলে খেয়ে ফেলে 1 সেকেন্ডের মধ্যে। তো আমেরিকা সারা পৃথিবীতে যে এখন প্রভাব বিস্তার করেছে, তো তার ব্ল্যাক হোল, আমেরিকার তৈরি কোনো ব্ল্যাক হোলের মধ্যে যদি বাংলাদেশের মতো একটা রাষ্ট্র পড়ে এবং সেই রাষ্ট্রের পেছনে যদি চীনের মতো বৃহত্তর কোনো শক্তি না থাকে, রাশিয়ার মতো বৃহত্তর কোনো শক্তি না থাকে, জাস্ট গিলে খাবে, জাস্ট গিলে খেয়ে ফেলবে। তো সেই ফাঁদের মধ্যে আমরা পড়ে গেছি। তো আপনি যেহেতু একটা রাক্ষসের কবলে পড়েছেন, একটা ভূতের কবলে পড়েছেন, প্রেতের কবলে পড়েছেন, বা একটা দানবের কবলে পড়েছেন, কিংবা ধরুন একটা রোবটের কবলে পড়েছেন, ফ্র্যাঙ্কেনস্টাইনের দানব, ইট ইজ ম্যানমেড রোবট। তো সেক্ষেত্রে আপনার কি লাগবে যদি বাঁচতে হয়? আপনাকে ওই রোবটের প্রযুক্তি জানতে হবে, রাক্ষসের সেই মতিগতি বুঝতে হবে, ভূতের মন্ত্র জানতে হবে, অর্থাৎ একমাত্র ইলম, জ্ঞান, প্রজ্ঞা এরকম বিপদ থেকে আপনাকে বাঁচাতে পারে। আদারওয়াইজ ইউ উইল বি ডিস্ট্রয়েড। কোনো রকম এর ব্যত্যয় নেই। আমরা এই আমেরিকার যে জালের মধ্যে আটকা পড়ে গেছি শেখ হাসিনার পতনের পর থেকে, কাজে এই সময়টিতে আমাদের জানা ছাড়া, জ্ঞান ছাড়া, সৎসাহস ছাড়া আর ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর এই জন্যে মূলত এই ভিডিওটি করছি, দায়িত্ববোধ থেকে, কর্তব্যবোধ থেকে। এবং এই কথাগুলো বলা, এই মুহূর্তে এই কথাগুলো বলা এত সহজ নয়। প্রথমত আমি যে জিনিসগুলো জানছি বা বুঝতে পারছি, এগুলো আপনাদেরকে জানানো আমার জন্য ফরজ। আর এই পৃথিবীতে যেখানে ধরুন একজন তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কথা বলা, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, একজন ওসির বিরুদ্ধে কথা বলা এখন ঝুঁকির বিষয়। তো সেখানে আপনি আমেরিকার বিরুদ্ধে কথা বলছেন, এটা চারটিখানি বিষয় নয়। শেখ হাসিনার জামানাতে যারা রয়ের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের বিরুদ্ধে কথা বলেছে, এখান থেকে চ্যাংদোলা করে ধরে নিয়ে গেছে দিল্লিতে, কলকাতাতে। বহু মানুষ নিখোঁজ হয়ে গেছে বাংলাদেশ থেকে। কাজেই আমেরিকা ভারতের চাইতে, আইএসআইয়ের চাইতে, মোসাদের চাইতে 100 গুণ প্রতিহিংসা পরায়ণ। কাজেই তার বিরুদ্ধে কথা বলাটা এত সহজ না। একটা ইমানি দায়িত্ববোধ না থাকলে কথা বলা যায় না। তো এই মুহূর্তে যেটি হলো যে আমেরিকা সাধারণত কি চায়, কি করে, এটার একটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলবো। প্রথম হলো আমেরিকা বউকে মেরে ঝিকে বোঝায়, মানে ঝিকে মেরে বউকে বোঝায়। দ্বিতীয়ত বাসর রাতে বিড়াল মারে। তৃতীয়ত যখন তাদের উদ্দেশ্য পূর্ণ হয়ে যায় তখন তারা ছুঁড়ে ফেলে দেয়। এবং এদের মন মানসিকতা আপনি অ্যাপেস্টেন ফাইলে দেখবেন। একটা শিশু মেয়েকে ধরুন, তারা 12-13 বছরের একটা মেয়েকে সেই সুদূর আর্জেন্টিনা থেকে ধরে আনলো, সুন্দরী, ফ্রান্স থেকে আনলো, এমনকি বাংলাদেশ থেকে নিল। এরপর এরা ডোনাল্ড ট্রাম্প বা অ্যাপেস্টেন ফাইলে যাদের নাম আছে, বিভিন্ন দাদু ভাই, শান্তি ভাই, তাদেরকে দিলে তোমরা ভোগ করো। ভোগ করার পরে ওই মেয়েটাকে কুচি কুচি করে কাটলো, সেদ্ধ করলো, নাড়ি ভুড়ি বের করে ফেলো, জাল দিল, মাংস বানালো, আর ওই শান্তির দাদুদেরকে খেতে দিল। এই ঘটনা তো ঘটেছে আমেরিকাতে। দিস ইজ আমেরিকান সিস্টেম। তারা যাকে ব্যবহার করে তাকে যেন আর দ্বিতীয়বার ব্যবহার করতে না পারে কেউ, সেটা তাদের সৈন্যবাহিনী হোক এবং তাদের বিমান হোক। এই যে ধরুন, তারা কয়েকটি কমব্যাট অপারেশন চালিয়েছে ইরানে। এর কারণ হলো অত্যন্ত সেন্সিটিভ কয়েকটি এয়ারক্রাফট ইরান ভূপাতিত করেছিল। ওই প্রযুক্তি যেন ইরানের হাতে যেতে না পারে, এজন্য তারা ঝুঁকি নিয়ে সেখানে তাদের সেই এয়ারক্রাফটগুলো তারা ধ্বংস করে ফেলেছে। এমনকি এই যে তাদের কয়েকজন যে পাইলট, তাদের কাছে অনেকগুলো কোড ছিল, অনেকগুলো যন্ত্র ছিল, সেই পাইলট তারা হারিয়ে গেছে। হারানোর পরে সেই পাইলটদেরকে তারা খুঁজে বের করেছে এবং যাদেরকে উদ্ধার করতে পারেনি তাদেরকে রক্ষায় তারা মেরে আসছে, যেন ইরানিদের হাতে পড়ে এই তাদের যে গোপন তথ্য না যায়। এজন্য আমেরিকা তার কোনো তাবেদারকে বাঁচিয়ে রাখে না। আমেরিকা তার তাবেদারকে কখনো ক্ষমতায় রাখে না। তার দ্বারা তারা সবসময় 2-3টি গেম রাখে, যার দ্বারা তারা অপকর্ম করায়
রেজিম চেঞ্জ করায় তাকে জীবিত রাখে না, ক্ষমতায় রাখে না, এবং তাকে যাকে বলা হয় বিশেষ নজরদারিতে রাখা হয়। আপনি ধরুন, এই যে বাংলাদেশের ব্যাপারে সবচেয়ে বেশি যে কাজগুলো করছে ডোনাল্ড ট্রাম্প, না ডোনাল্ড লু, ট্রাম্প প্রশাসনের ক্ষমতায় সে সবার আগে ডোনাল্ড লুকে নাই করে দিয়েছে। আছে ডোনাল্ড লু এর কোনো নামগন্ধ? কোথাও আপনি দেখতে পাবেন না। ও কথা বললি তার অবস্থা শেষ, ওর টিকিটই আপনি খুঁজে পাবেন না। 2 নম্বর হলো যে ডোনাল্ড লু এর সঙ্গে যে সমস্ত বাংলাদেশের আমেরিকান এজেন্ট, দালাল, এদের প্রত্যেকটা লোকরে তারা শেষ করে দেবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, এবং এমন একটা ভীতিকর অবস্থা তৈরি করবে যে ওই সময়টাতে যে নোংরা কাজগুলো তারা করেছে, কোনো আমেরিকান এজেন্ট যেন কখনো সামনে এসে কথা বলতে না পারে, যেন হাল্লা রাজার মতো তাদের জিহ্বাটা কেটে দেওয়া হবে। ওই সময়টাতে যে সকল সাংবাদিক, যে সকল বুদ্ধিজীবী, যে সকল ব্যবসায়ী, যে সকল সরকারি কর্মকর্তা, যে সকল সামরিক কর্মকর্তা আমেরিকার এজেন্ট হয়ে এই পুরো রেজিম চেঞ্জের ব্যাপারে গোপন আতাত করেছে, এদের একটা লোককেও আমেরিকা বাংলাদেশে দাঁড়াতে দেবে না, কোনো ভালো জায়গাতে তাদেরকে দেবে না, তাদের সামনে কোনো মাইক থাকবে না, তাদেরকে তস নস করে ছেড়ে দেবে। এবং এর মধ্যে অনেকগুলো লোক, জাস্ট আমি বলছি, তারা তো আমেরিকার পলিসিগুলো জানে না, না জানার কারণে এখন তারা হয়তো কেউ আমেরিকা ছেড়ে ভারতের দালাল হয়েছে, কেউ হয়তো বিএনপির দালাল হয়েছে, কেউ হয়তো কোনো দালাল হয়নি, তারা এখনো আমেরিকার সাথে তাদের ভাবসাব আছে। কিন্তু আমেরিকা যেই দিন শেখ হাসিনা পতন হয়েছে সেই দিন ডোনাল্ড লু সহ তার যত সেট ছিল বাংলাদেশে প্রত্যেকটাকে তারা ব্ল্যাকলিস্ট করে ফেলেছে, এবং এদের কাউকে দ্বিতীয়বার ইউজ করা হবে না। তারা নতুন, মানে যারা করবে তাদের জন্য নতুন রিক্রুটমেন্ট তারা করবে, আর পুরনো যেগুলো আছে ওল্ড হ্যাজার্ড, তাদের সবাইকে তারা কোরবানি করবে, কুচি কুচি করবে, নির্বিষ করবে, অথবা আতঙ্কে তাদের ডায়াবেটিস বানিয়ে দেবে। এই জন্য 80-র দশকের একজন মার্কিন এজেন্ট, একজন মার্কিন দালাল, একজন মার্কিন সিআইএর এজেন্ট আপনি কাউকেই বাংলাদেশে খুঁজে পাবেন না। তারা নেই, নামগন্ধ নেই, কেউ জানেন না। তো এখনো এই যে জুলাই আগস্ট বিপ্লবের সময় যে সকল আমেরিকার সঙ্গে যাদের দহরম মহরম হয়েছে, এবং যারা আমেরিকার টাকা খেয়েছেন, যারা আমেরিকার টাকা খেয়ে বগল বাজিয়েছেন, তাদের সবার কপালে শনির দশা ঘুরছে। এই গেল এক, এটা আমেরিকার চরিত্র সারা দুনিয়াতে। 2 নম্বর হলো যে তারা কতগুলো স্বার্থ আদায় করার জন্য একটা সেট দাঁড়া করায়, ফার্স্ট সেট। এখন এখানে ফার্স্ট সেট কি ডক্টর মোহাম্মদ ইউনূস না বিএনপি? দিস দ্য থিংস। তারা প্রথম সেট যাদেরকে দ্বারা এই টার্গেট ফুলফিল করে, ফার্স্ট ইনফ্যান্ট্রি যাদেরকে, প্রথম পদাতিক, এটাকে তারা সরিয়ে ফেলে। সরিয়ে ফেলে তারা করে কি দ্বিতীয় বা তৃতীয় টায়ারে তারা কাউকে পছন্দ করে, এবং সর্বশেষ তারা ঘুরে ফিরে পুরনো প্রেমিকের কাছে ফিরে যায়। যেমন আফগানিস্তানের তালেবান তাদের সৃষ্টি, এই তালেবানকে আবার তারাই ধ্বংস করেছে, করে এখানে হামিদ কারজাই এনেছে, আশরাফ থানি এনেছে, পাকিস্তান এনেছে, ভারতকে ওখানে জায়গা দিয়েছে, এবং শেষমেশ সবাইকে তাড়িয়ে আবার সেই তালেবানদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে। তো সেই দিক থেকে এটা কেন সে কাজটা করছে? এই কাজটা করছে যে ওখানে তাদের যে স্বার্থগুলো, সেই স্বার্থগুলো তালেবানরা যত সুন্দরভাবে দিতে পারবে অন্য কেউ দিতে পারবে না, আর বাকি তালেবানদেরকে তারা বুঝিয়ে দিয়েছে। এবং তালেবানরা যদি এই কাজগুলো করে, একটা ট্রু শব্দ করার মতো যে প্রতিপক্ষ, এটা তারা আমেরিকানরা রাখেননি। তো কাজেই বাংলাদেশে যে আমেরিকার যে স্বার্থগুলো রয়েছে, সেই স্বার্থগুলো নিয়ে তারা এইভাবে একটা দুটো তারা টায়ার কাজ করবে, থার্ড টায়ারে তারা তাদের পুরনো বন্ধুর কাছে ফিরে যাবে, এবং পুরনো বন্ধুকে দিয়ে যখন তারা বার্মা এক বাস্তবায়ন করবে, তখন এই বাংলাদেশে এটা শব্দ করার কোনো রকম লোক থাকবে না। আর তাদের পুরনো বন্ধুদের যে দেশপ্রেম ছিল, যে কথাবার্তা ছিল, যে সকল ইগো ছিল, সব কিছু মানে রীতিমতো তাদেরকে ইলেকট্রিক শক দিয়ে একটা মানুষের যেমন মেরুদণ্ড বোন ভেঙে ফেলা হয়, ঠিক সেইভাবে তাদেরকে এনে ওইভাবে তাবেদার তৈরি করে তারা পুরো বাংলাদেশকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো শোষণ করতে থাকবে। এবং যখন তারা কোনো একটা দেশকে এইভাবে টার্গেট করে, অ্যাটলিস্ট 50 ইয়ার্স তাদেরকে শোষণ করে,
বাংলাদেশের প্রথম এবং প্রধান যে শক্তি সেটা হলো জনশক্তি। এটার ভূমির মধ্যে যে বিরল খনিজ রয়েছে সেই খনিজ, এটার বে অফ বেঙ্গলকে কেন্দ্র করে এটার যে ভৌগোলিক অবস্থান রয়েছে, ভারতের 7টি রাজ্যকে কেন্দ্র করে এখানে যে কৌশলগত অবস্থান রয়েছে বাংলাদেশের, প্রত্যেকটা জিনিসকে ব্যবহার করে ভারত এই অঞ্চলের উপরে তাদের যে আধিপত্য রয়েছে, বাংলাদেশ, তাদের 7 সিস্টার, মায়ানমার, এবং এই অঞ্চলে আপনি অ্যাটলিস্ট কত, বাংলাদেশে 18 কোটি, পশ্চিমবঙ্গে কত লোক বসবাস করে, আর তাদের 7 সিস্টার কত লোক বসবাস করে, সব মিলিয়ে মায়ানমার সহ প্রায় 80 কোটি মানুষ। এই 80 কোটি মানুষের একটা বিরাট অর্থনীতি, রাজনীতি, এই সংক্রান্ত মার্কেট এবং এই সংক্রান্ত জনসমর্থন এবং এই সংক্রান্ত 80 কোটি মানুষের উপর যদি আপনার একটা পলিটিক্যাল আপনার পাওয়ার থাকে, আপনি পৃথিবীর বহু অঞ্চল শাসন করতে পারবেন। এই বাংলাদেশকে যদি আপনি নিজের অধিক্ষেত্র বানান, তাহলে এর সারাউন্ডিং 80 কোটি মানুষ, কল্পনা করতে পারেন? পুরো মিডল ইস্টে 80 কোটি মানুষ নেই, মধ্যপ্রাচ্যে একত্র করলে 80 কোটি মানুষ হবে না। এর সঙ্গে উত্তর আফ্রিকা যোগ করলো, মানে লিবিয়া এবং মিশর যোগ করলো 80 কোটি মানুষ হবে না। ইরানের লোক সংখ্যা কত? খুব অল্প। ইরানকে যোগ করেন না, তাও হবে না। সেই 80 কোটি মানুষের যে বিরাট বাজার, সেটাকে টার্গেট করে এখানে তাদের যে গেম, সেই গেমটা কি হতে পারে, এটা যারা রাজনীতি করেন, সরকার পরিচালনা করছেন, যারা আমেরিকার দালালি করতে চাচ্ছেন, আগামীতে দালাল হতে চাচ্ছেন, যারা ক্ষমতা আছেন, আগামী দিনে আসতে চাচ্ছেন, তাদের সবাইকে বুঝতে হবে। যদি তারা বুঝেন, ক্ষয়ক্ষতি কম হবে। আদারওয়াইজ পুরো জাতিকে নিয়ে আমাদেরকে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে। যেভাবে হ্যামিলনের বাঁশিওয়ালার বাঁশির সুরে একবার ইঁদুরগুলো সেই নদীতে ঝাঁপ দিয়েছিল, আর দ্বিতীয়বার হ্যামিলনের বাঁশির সুরে শহরের সমস্ত শিশুরা ঝাঁপিয়ে পড়ে একটি দেশের সমস্ত ভবিষ্যৎকে, শিশুদেরকে মারা মানে সমস্ত ভবিষ্যৎকে তারা সেই সমুদ্রে নিক্ষেপ করেছিল বা নদীতে নিক্ষেপ করেছিল, হ্যামিলনের বাঁশির সুর। তদ্রূপ আমরাও সদল বলে সবাই সেই বঙ্গোপসাগরে ডুবার জন্য যাব, নাকি বুঝে সেই সাগরের যে পতন, সাগরে নিজের আত্মনিবেদন, আত্মাহুতি দেওয়ার যে অভিলাষ, তার থেকে রক্ষা করব। আল্লাহ আমাদের সবাইকে হিকমা দান করুন, দৃঢ়তা দান করুন, উন্নত চরিত্র দান করুন, এবং প্রতিকূল অবস্থার বিরুদ্ধে লড়াই করার শক্তি আমাদেরকে দান করুন। সাম্প্রতিক উদাহরণ ইরান। ইরানের জনগণের যে জ্ঞান, দৃঢ়তা, দেশপ্রেম, ইরানের নেতৃত্বের যে সাহস, কোনো কিছু না থাকা সত্ত্বেও তাদের যে সাহস, যা দিয়ে তারা আমেরিকাকে মোকাবেলা করছে, আল্লাহ আমাদেরকে সেই রকম দৃঢ়তা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।